ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর। আমরা করছিলাম ইউথ কম্পিটিশান টাইমস এর বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরেজিতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছি ক্ষমতা শক্তির 102 পর্যন্ত কোশ্চেনের সমাধান। আজকে আমরা 103 থেকে কোশ্চেনের সমাধান করব, যেখানে কি আছে, এনার্জি বা শক্তি আছে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তোমাদের সবাইকে অনুরোধ করে বলছি, তোমরা আগের যে ভিডিওগুলো আছে সেগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবে বা সম্পূর্ণ সায়েন্স সম্পর্কে তোমাদের ফুল কনসেপ্ট চলে আসবে। আর যারা নতুন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। দেখো, এনার্জি বা শক্তি, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। ঠিক আছে, শক্তিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। কি কি না, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, শব্দ শক্তি, তড়িৎ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, পারমাণবিক শক্তি, আরও বিভিন্ন শক্তি আছে। কিন্তু এটা সবসময় তোমরা মনে রাখবে যে কোনো শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় না, তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে কি বললাম, যে কোনো শক্তি যে শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়, তাপ শক্তি। যেমন যান্ত্রিক শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাপ শক্তিতে। আবার রাসায়নিক শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে, শব্দ শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে। ঠিক আছে, তাহলে শক্তি কাকে বললাম না, শক্তি বলা হলো কার্য করার সামর্থ্যকে বলা হয়, সামর্থ্যকে কি বলে, কি বলে, ব্যাস, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তিকে বিভিন্নভাবে ভাগ করা যায় বললাম। এবার এর একক কি হবে বলো। এর একককে আমরা সিজিএস আর এসআই এই দুটো পদ্ধতিতে শিখছি এখন। সিজিএস পদ্ধতি কি হবে, কার্যের একক, আর্ক। আর এসআই পদ্ধতি কি হবে, এসআই পদ্ধতি হবে জুল। সিজিএস পদ্ধতিতে কার্যের একক যা হবে শক্তির একক তাই হবে, এসআই পদ্ধতিতে কার্যের একক যা হবে শক্তির একক তাই হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে আর্ক, এসআই পদ্ধতিতে জুল। এবার এর মাত্রা কি হবে, mL (10⁻²). এই মাত্রা কিভাবে বের করতে হয় তোমাদের আগে আমি শিখিয়েছি, তাই এখানে আর বলছি না। এবার এই শক্তির একটা রূপ কি না, যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি কাকে বলে না, কোনো বস্তু তার আকৃতি, অবস্থান বা গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কি না, কোনো বস্তু তার আকৃতি, অবস্থান ও গতি, কি না, তার আকৃতি, অবস্থান আর কি গতি, এই তিনটের জন্য যে শক্তি অর্জন করে, সেটাকে কার্য করার যে সামর্থ্য অর্জন করে, সেটাকে কি বলা হয়, যান্ত্রিক শক্তি বলা হয়। এই যান্ত্রিক শক্তিকে কটা ভাগে ভাগ করা যায়, যান্ত্রিক শক্তিকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে, একটাকে বলা হয় স্থিতিশক্তি, আর একটাকে বলা হয় গতিশক্তি। এগুলো তোমরা 9-এ পড়েছো। গতিশক্তি কি না, গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে বলা হয় গতিশক্তি। তাহলে গতিশক্তি কি হলো না, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে সেটাকে গতিশক্তি বলে। আর স্থিতিশক্তি কাকে বলে না, কোনো বস্তু তার অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুর স্থিতিশক্তি বলে। অবস্থান এবং আকৃতির জন্য কি হয় না, স্থিতিশক্তি, আর গতির জন্য কি হয়, গতিশক্তি। এইটুকুই মনে রাখবে। এবার এই গতিশক্তির একটা ফর্মুলা আছে, কি হয় না, ইকে মানে কাইনেটিক এনার্জি সমান কি হয়, 12mv² হয়। ঠিক আছে, আর স্থিতিশক্তি কি হয় সেটাকে আমরা লিখি ইপি বা পোটেনশিয়াল এনার্জি, সেটা সমান কি হয়ে যায়, mgh হয়ে যায়। ঠিক আছে, যেখানে এম মানে কি, এম মানে বস্তুর ভর, জি মানে অভিকর্ষীয় ত্বরণ, আর এইচ মানে কত উচ্চতায় তোলা হচ্ছে। আর এই কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ক্ষেত্রে কি হবে, 12mv²। এখানে এম মানে কি, বস্তুর ভর, জি মানে বস্তুর গতিবেগ। চলো এবার ইউথ কম্পিটিশান টাইমসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করি। কারণ প্রশ্নগুলো সমাধান করার আগে যদি আমরা কিছু থিওরি জেনে যাই, তাহলে কোশ্চেনগুলো বোঝার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের প্রথমে থিওরি করাই, তারপর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। চলো এবার কোশ্চেনগুলো দেখি। প্রথম কোশ্চেন কি বলছে, 103 নম্বর কোশ্চেন। একটা বায়ুকলে বায়ুর কোন শক্তি ব্যবহার করা হয়। দেখো,
কি বলছে, হুইচ এনার্জি অফ দ্য ওয়াইন ডাস এ ওয়াইন মিল ইউজ। একটা বায়ুকলে বায়ুর কোন শক্তি ব্যবহার করা হয়। দেখো বায়ুকলগুলো কি হয়, বায়ু এরকম গতিবেগে চলে, এরকম গতিবেগে চলে। এবার এখানে কি লাগানো থাকে, একটা করে টারবাইন লাগানো থাকে, এরকম টারবাইন লাগানো থাকে, অনেক টারবাইন লাগানো থাকে, প্রচুর টারবাইন লাগানো থাকে। কি হয়, এই টারবাইনের এখানে একটা কি লাগানো থাকে, মোটর লাগানো থাকে। কি হয়, সেখান থেকে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা ঘুরে মোটরের সাথে এই প্লেটগুলো লাগানো থাকে। কি হয়, মোটরটা ঘুরে আর এখান থেকে কি হয়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, যেগুলো আমরা ব্যবহার করি। এবার এখানে কোন শক্তি ব্যবহার করা হয়, বায়ুর গতিবেগের মাধ্যমে যে শক্তিটা উৎপন্ন হয় এই শক্তিটা আমরা ব্যবহার করি। তাহলে কি গতিশক্তি, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। বায়ুর গতিবেগের সাহায্যে এই টারবাইনটাকে ঘোরায়, তারপর কি হয়, এই মোটর থেকে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। এবার এই বায়ু শক্তির মাধ্যমে প্রায় বছরে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাই। তাহলে কত, এই বায়ু শক্তির মাধ্যমে বা বায়ুকলের মাধ্যমে কত এনার্জি পাই আমরা, প্রায় 40 মেগাওয়াট শক্তি আমরা ব্যবহার করি। 104 নম্বর কোশ্চেন কি বলছে, ইফ দ্য এয়ার রেসিস্ট্যান্স ইজ নেগলিজেবল দেন হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্রিলি ফলিং অবজেক্ট। যদি বায়ুর প্রতিরোধ নগণ্য হয় তাহলে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি, এখানে সম্ভব শক্তি হয়ে গেছে, এটা হয়ে যাবে কি স্থিতিশক্তি, এবং গতিশক্তির যোগফল কত হবে, এটা হয়ে যাবে অপশান ডি কনস্ট্যান্ট হয়ে যাবে বা ধ্রুবক। তাহলে কোনো বস্তু যদি ওখানে কি থাকে না, বায়ু না থাকে, যেটা কোনো মাধ্যম না থাকে, শূন্য মাধ্যম হয়, তাহলে যখন অবাধে কোনো পতনশীল বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল কি হয়ে যাবে, সবসময় কনস্ট্যান্ট হয়ে যাবে বা ধ্রুবক হয়ে যাবে। অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 5-এর কোশ্চেনটা আমরা এখন করছি না, কারণ ওই কোশ্চেনটা আমরা শেষে করব। প্রথমেই যদি ওই কোশ্চেনটা করিয়ে দিই, কোশ্চেনটা একটু বোঝার বিষয় আছে, সেখানে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি ওই কোশ্চেনটা লাস্টে গিয়ে আলোচনা করব। আর যাদের তারা আছে তোমরা স্কিপ করে গিয়ে লাস্টের কোশ্চেনটা দেখে নাও, কি নয় তারপরে 106 থেকে আবার শুরু করবে। 106-এর কোশ্চেনটা কি বলছে, ড্যাশ পার্টিকেল হ্যাভ গ্রেটার কাইনেটিক এনার্জি। বলছে কোন কোণার গতিশক্তি সব থেকে বেশি, মানে বলছে যে পদার্থের যে অবস্থা আছে না, কটা অবস্থা, 5টা অবস্থা। কি কি, কঠিন, তরল, গ্যাসীয়, আর চতুর্থটা কি প্লাজমা, আর পঞ্চমটা কি বোস আইনস্টাইন কনডেনসেশন। তাহলে এই 5টা অবস্থার মধ্যে কোন অবস্থাতে গতিশক্তি সবচেয়ে বেশি হবে এটা জানতে চেয়েছে। দেখো এখানে 4টে আছে, তরল, প্লাজমা, কঠিন আর গ্যাস। এইগুলোর মধ্যে সবচেয়ে কোন মাধ্যমে গতিশক্তিটা সবচেয়ে বেশি হবে, হয়ে যাবে অপশান ডি, গ্যাস মাধ্যমে সব থেকে গতিশক্তি বেশি হয়। তাহলে গ্যাস মাধ্যমে কি হয়, গ্যাস মাধ্যমে গতিশক্তি বেশি হয়, গতিশক্তি বেশি। আর যদি কম বলা হয় তাহলে কি হবে, কঠিন মাধ্যমে, কঠিন মাধ্যমে কি হয়, গতিশক্তি কম হয়। তোমরা অনেকে মনে করছো যে এখন তো 2024-এর যে ইউথ কম্পিটিশানের টাইমসের সায়েন্সের বই বেরিয়ে গেছে, কেন আমি 23-এর বই করাচ্ছি। দেখো এগুলো আমি যখন কোশ্চেনগুলো সেট করি তখন 2023-এর কোশ্চেনগুলো নিয়ে আমি বাংলা করেছিলাম। আমি যখন করছিলাম তখন এইগুলো আমি পাইনি, 2024-এর বইটা পাইনি, সেই জন্য 2023-এর বইটা নিয়ে করেছি। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি 2024-এর বই থেকে যে কোশ্চেনগুলো এক্সট্রা দিয়েছি আমি সেখান থেকে কালেক্ট করে তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের শুধু কাজ তোমরা ভালো করে পড়াশুনো করো, এইটুকুই করো। আর কোশ্চেন কোথা থেকে জোগাড় করতে হবে বা কি করতে হবে সেগুলো সব দায়িত্ব আমার, তোমাদের কোনো দায়িত্ব নেই। তোমাদের দায়িত্ব শুধু ভালো করে পড়ে যাও যাতে পরীক্ষাতে সিলেকশন নিতে পারো। 107-এ কি বলছে, দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য হুইট পার্টিকেল ইজ ম্যাক্সিমাম। গতিশক্তি কোথায় সর্বোচ্চ হয়, একটু আগেই তোমাদের বলে দিলাম যে গ্যাস মাধ্যমে গতিশক্তি সর্বোচ্চ, আর কঠিনে সবচেয়ে কম, সবচেয়ে কম। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল অপশান ডি। 108-এর কোশ্চেনটা কি বলছে, 900 into 10⁶ joules of energy is consumed in a month in a house. How much this energy is in the unit? একটা বাড়িতে এক মাসে 900 into 10⁶ জুল শক্তি খরচ হয়, ইউনিটে এই শক্তি কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। দেখো আমি তোমাদের যখন একক এবং মাপযোগ করিয়েছিলাম তখন কি বলেছিলাম যে 1 ইউনিট সমান কি হয়, 3.6 ইন্টু কত হয়, 10⁶ জুল বলেছিলাম এটা। তাহলে 1 ইউনিট সমান কি হয়, 3.6 ইন্টু 10⁶ জুল। এবার এখানে দেখো আমি লিখছি কি, 3.6 ইন্টু 10⁶ জুল সমান কি হয়, 1 ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে এরা যেটা বলে দিয়েছে সেটা সমান কত হবে দেখি, 900 ইন্টু 10⁶ জুল সমান কত ইউনিট হবে সেটা বের করতে বলেছে। 900 ইন্টু কত হয়ে যাবে, 10⁶, পাই কত হয়ে যাবে, 3.6 ইন্টু 10⁶।
এবার দেখো এই 10⁶, এই 10⁶ কেটে দিলাম, এই পয়েন্ট যদি উপরে উঠে যায় কত হয়ে যাবে, আরেকটা শূন্য এর সাথে গুণ হয়ে যাবে, 36 দিয়ে যদি আমরা 900 কাটি তো হয়ে যাবে 250 হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 250 ইউনিট। এটা কী করলাম তোমরা যদি আবার অনেকে বুঝতে পারবে না, দেখো এটা সেই উইকিং নিয়ম করেছি, 3.6 × 10⁶ যদি 1 ইউনিট হয়, একে কত হবে, আরে এই 900 × 10⁶ কত হবে এটা বের করেছি। তাই তোমরা এখন স্মার্ট হয়ে গেছে, তাই একে আর লিখছি না, ওই জন্য ডাইরেক্ট লিখে দিলাম। 109 কি বলছে, হোয়েন এ কম্প্রেসড স্প্রিং ইজ রিলিজ ইট কনভার্ট ইট পোটেনশিয়াল এনার্জি ইনটু, বলছে যখন একটা সংকুচিত স্প্রিং ছেড়ে দেওয়া হয় তখন এটি তার সম্ভাব্য শক্তি হয়ে গেছে, এটা লিখে নাও স্থিতিশক্তি। স্থিতিশক্তিকে কিসে রূপান্তরিত করে, দেখো একটা স্প্রিং, এই ধরো একটা গোটানো স্প্রিং, যে আমরা ছোটোবেলায় অনেক সময় গাড়িতে দেখেছিলাম একটা করে চাবি দিত, আর সেটা কি করতাম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিতাম, আর গাড়িটা কি করতাম ছেড়ে দিতাম, অনেকটা পথ চলে যেত। সেখানে কি থাকতো, সেখানে একটা স্প্রিং থাকতো, এরকম গুলানো 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 থাকতো, আর সেটা কী হতো যখন গাড়িটা চলতে শুরু করতো তখন এই স্প্রিংগুলো আস্তে 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 খুলে যেত, আর গাড়িটা কি করতো তখন এগিয়ে যেত, এরকম সিচুয়েশান তৈরি হতো। আর সেখানে এখানে সেই কাজটাই বলছে যে যখন একটা স্প্রিংকে যখন আমরা ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে, এর স্থিতিশক্তি যখন গুলানো ছিল তখন কি ছিল, তখন এতে স্থিতিশক্তি সঞ্চিত ছিল, যখন এটা ছেড়ে দিচ্ছি কি হয়ে যাচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। অপশান কি হয়ে যাবে, অপশান ডি, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, যখন অপশান ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। 110 কি বলছে, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজ উইথ ইটস, একটা বস্তুর সম্ভাব্য শক্তি হয়ে গেছে, এটা লিখে নাও স্থিতিশক্তি। স্থিতিশক্তি তার ড্যাশের সাথে বৃদ্ধি পায়, ঠিক আছে। স্থিতিশক্তি মানে আমি কি লিখেছিলাম, যে পোটেনশিয়াল এনার্জি একটা বস্তুর আকৃতি এবং অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে সেটাকে বলা হয় স্থিতিশক্তি। স্থিতিশক্তি সমান কি বলেছিলাম, mgh বলেছিলাম। এবার এখানে দেখো না, স্থিতিশক্তি কিসের সাথে বৃদ্ধি পাবে, হাইটের সাথে। দেখো এখানে অপশান কি আছে, অপশান বিতে আছে হাইটের সাথে বৃদ্ধি পাবে। যদি এইচ বৃদ্ধি পায় শক্তিও বৃদ্ধি পাবে, কারণ এই পোটেনশিয়াল এনার্জির সাথে কি হয়ে যাচ্ছে, ওর হচ্ছে কিসের সম্পর্ক, সমানুপাতিকের সম্পর্ক। এটা ইপি সমান প্রপোর্শনাল টু এইচ লিখতে পারি আমরা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 111 কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং এনার্জি ভেরিয়াস উইথ দ্য হাইট অফ দ্য অবজেক্ট, নিম্নলিখিত শক্তির কোনটি বস্তুর উচ্চতার সাথে পরিবর্তিত হয়। একটু আগেই তোমাকে বললাম যে উচ্চতার সাথে কিসে পরিবর্তিত হয় না, ইপি বা স্থিতিশক্তি, কারণ ওর সূত্রে আমরা পাই mgh, এইচ পাই, হাইট পাই না, ওটা কি হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। 112 কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য এনার্জি এক্সার্টেড ডিউ টু দ্য পজিশন অ্যান্ড শেপ টেকেন বাই দ্য অবজেক্ট, কোনো বস্তুর অবস্থান এবং আকৃতির কারণে যে শক্তি প্রয়োগ করা হয় তাকে বলা হয় কি, তাকে বলা হয় কি বলেছিলাম বলো তো, স্থিতিশক্তি হবে। কেন বলো, কারণ একটা বস্তুর অবস্থান এবং আকৃতির মধ্যে জন্য যে শক্তি হয় সেটাকে স্থিতিশক্তি বলে, আর কোনো গতির জন্য যে শক্তি অর্জন করে সেটাকে বলা হয় গতিশক্তি। যান্ত্রিক শক্তি তো দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা গতিশক্তি একটা স্থিতিশক্তি। এবার আকৃতি অবস্থানের জন্য স্থিতিশক্তি আর গতির জন্য গতিশক্তি। 113তে কি বলছে দেখো, হুইচ এনার্জি ইজ দ্য ওয়াটার স্টোরড ইন দ্য ড্যাম, বলছে বাঁধে সঞ্চিত জলেতে কোন শক্তি থাকে। যখন তোমরা অনেক সময় দেখেছো এরকম বাঁধ থাকে, ঠিক আছে, এরকম নদী প্রবাহিত হয় যখন, এরকম বাঁধে কি করে দেয়, জলগুলো সঞ্চয় করে রেখে দেয়। এখানে থাকে একটা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজ দিয়ে কি হয়, গাড়ি যায়, আর এর নিচে কি থাকে, ওই ড্যামগুলো থাকে, এখানে কি করে না জলগুলোকে সঞ্চিত করে রেখে দেয়। আর বলছে এই যে সঞ্চিত জল, সেখানে কি থাকবে, কোন শক্তি থাকবে, সঞ্চিত জলে থাকবে, দেখো এটা স্থির, তো এ তো সারা জীবন স্থির আছে, যদি আমরা এটাকে আটকে রাখি তবে স্থির থাকবে, আর যদি ছেড়ে দিই সেটা তবে গতিশীল হবে। তাহলে এ যখন স্থিরতা আছে, স্থির অবস্থার জন্য আকৃতি অবস্থানের জন্য কোন শক্তি থাকে, তাতে স্থিতি থাকে। অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যায়। আবার দেখো কখনো বাড়ির ছাদে যে ইটগুলো থাকে তাতে কোন শক্তি থাকে, তাতে স্থিতিশক্তি থাকে। বাড়ির ছাদে যে ড্যামগুলো থাকে, ড্রামগুলো যে থাকে, তাতে যে জলগুলো সঞ্চিত থাকে সেটা কি থাকে, তাও ওই স্থিতিশক্তির উদাহরণ হয়ে যাবে। তোমরা সবসময় এটা মনে রাখবে যে স্থির অবস্থা বা আকৃতির জন্য যে শক্তি থাকে সেটা স্থিতিশক্তি, আর গতি অবস্থার জন্য সেটা হয়ে যাবে কি গতিশক্তি। 114 কি বলছে দেখো, এ মুভিং অবজেক্ট এসেন্সিয়াল রিসিভ, একটা চলমান বস্তু অপরিহার্য গ্রহণ করে। যখন একটা গতিশীল বস্তু কোন শক্তি থাকে, গতিশীল বস্তু তো আগেই আমি তোমাদের বলে দিয়েছিলাম, গতিশীল কি থাকে, গতিশীল বস্তুতে থাকে গতিশক্তি, আর অবস্থান এবং আকৃতি বা স্থির অবস্থার জন্য কোন শক্তি থাকে, স্থিতিশক্তি। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল অপশান এ। 115তে কি বলছে, এ কার রানিং অ্যাট হাই স্পিড হুইচ এনার্জি ডাস ইট কন্টেন, একটা গাড়ি খুব উচ্চ গতিতে চলছে, এতে কোন শক্তি আছে।
গতি আছে মানে কোন শক্তি হয়ে যাবে? গতিশক্তি হয়ে যাবে। অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, কাইনেটিক এনার্জি হয়ে যাবে। 116 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং এনার্জি ইজ অলওয়েজ পজিটিভ? কোন শক্তি সবসময় ধনাত্মক হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন বি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি অলওয়েজ পজিটিভ, বা গতিশক্তি সবসময় কি হয়ে যাবে না ধনাত্মক হয়ে যাবে। 117তে কি বলছে? দ্য কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, শক্তির বাণিজ্যিক একক কি? শক্তির ব্যবহারিক বা শক্তির বাণিজ্যিক একক কি? না কিলোওয়াট আওয়ার। অপশন এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা আমরা কোথায় দেখতে পাই? আমাদের যে বাড়ির যে ইলেকট্রিক মিটার আছে সেখানে ওই কিলোওয়াট ঘন্টাটা লেখা থাকে। 1 কিলোওয়াট আওয়ার 1 kWh সমান কি হয়? 1 ইউনিট হয়। যারা আমাদের মিটার চেক করতে আসে তারা কি করে? তারা ওই এসে দেখে যে কত kWh হয়েছে, তারা তত ইউনিট বসিয়ে দিয়ে যায়। তাহলে তাহলে শক্তির বাণিজ্যিক একক কি হলো? না কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা। এবার 1 kWh বা 1 ইউনিট দুটোই একই কথা, সমান কত জুল হয়ে যায়? 3.6 ইন্টু 10⁶ জুল হয়ে যাবে। এটা মনে রাখবে তোমরা। An 8 kg iron ball and 3 kg aluminum ball are dropped from a height of 20 meter. Which of the following quantity amount will be same in the above 10 meter height from the ground? কি বলছে? একটা 8 কেজি লোহার বল এবং একটা 3 কেজি অ্যালুমিনিয়ামের বল 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় নিচের কোন রাশির মান সমান হবে? এটা আমাদের বের করতে বলেছে। দেখো এই অপশানে যেগুলো আছে প্রত্যেকটা একবার করে বের করতে হবে। গতিশক্তি বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, স্থিতিশক্তি বের করতে হবে, ভরবেগ বের করতে হবে। এগুলো তোমরা বের করে দেখবে যে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অ্যাক্সেলারেশন। ত্বরণের মান দুজনের ক্ষেত্রে সমান হবে, আর কোনো মান সমান হবে না। এই গতিশক্তি সমান হবে না, স্থিতিশক্তি সমান হবে না, ভরবেগ সমান হবে না। 119 কি বলছে? হোয়েন এ কম্প্রেস স্লিংকি ইজ রিলিজ ইট চেঞ্জেস দ্য পোটেনশিয়াল এনার্জি ইন্টু। যখন একটা সংকুচিত স্লিংকি বা স্প্রিং নির্গত হয় তখন এটি সম্ভাব্য শক্তি ড্যাশে রূপান্তরিত হয়। একটু আগেই আমি তোমাদের বললাম যে একটা যখন সংকুচিত স্প্রিং থাকে যখন সেটা ছেড়ে দেওয়া হয় তখন কি হয়? যখন সংকুচিত থাকে ওতে কি থাকে? স্থিতিশক্তি সঞ্চিত থাকে। আর যখন ওটা ছেড়ে দেওয়া হয় তখন এতে কি হয়? না এটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই যে তোমাদের বলেছিলাম একটু আগে যে আমাদের ছোটোবেলায় খেলনাতে কি বলেছিলাম যে ছোটোবেলায় খেলনা গাড়ি একটা করে চাবি থাকতো, সেই চাবিটা আমরা ঘুরিয়ে দিতাম, যার ফলে কি হতো না ওই গাড়িটা আরেকটু পথ এগিয়ে যেত। কি হয় না ওর মধ্যে একটা স্প্রিং থাকে যেটাকে স্থিতিশক্তি সঞ্চিত করে দিতাম আমরা, আর সেটা কিসে হয়ে যেত? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যেত। এখানে সেটাই বলছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 120 কোশ্চেন কি বলছে? হোয়াট ইজ দ্য এনার্জি ইজ কম্প্রেস স্প্রিং? যখন একটা সংকুচিত স্প্রিং সংকুচিত থাকে তখন এতে কোন শক্তি থাকে? একটু আগেই বললাম যে এতে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকে। আর এটা যখন ছেড়ে দেওয়া হয় তখন কি হয়? না স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। সংকুচিত যখন অবস্থা থাকে তখন কি থাকে? না স্থিতিশক্তি থাকে। আর যখন সেটা ছেড়ে দেওয়া হয় তখন কি হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। 121 কি বলছে? বাই হুইচ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য অবজেক্ট ইনক্রিজ? যার দ্বারা বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায় তা হলো। বস্তুর গতিশক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে আগে তোমরা দেখো। কাইনেটিক এনার্জি বা ই কে সমান কি জানি আমরা? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কার কার মানের উপর নির্ভর করে? এম মানে কি? বস্তুর ভর, আর ভি মানে কি? বস্তুর বেগ। এগুলোর উপর নির্ভর করে। দেখো যদি ভরের উপর যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে দেখো। আর এখানে যদি বেগের সাথে বৃদ্ধি হয়, বেগ যদি বৃদ্ধি পায় তাহলে কি সেটা স্কোয়ার আকারে বৃদ্ধি পাবে। যদি বেগ 2 বৃদ্ধি পায়, 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়, তাহলে কত বৃদ্ধি পাবে গতিশক্তি? 4 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে, কারণ 2 স্কোয়ার হয়ে যাবে। তাহলে কোনটার মাধ্যমে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে? সেটা হয়ে যাবে বেগ। তাহলে দেখো ওখানে কি আছে? বেগ বা দ্রুতি। অপশান ডি আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, স্পিড। তোমাদের অনেকে মনে হবে যে মাসে তো বাড়ছে, কিন্তু মাস বা ভর এতে খুব কম পরিমাণ বাড়ে, আর সবচেয়ে বেশি বাড়ে বেগ বা ভেলোসিটিতে সবচেয়ে বেশি বাড়বে গতিশক্তি, আর ভরে সামান্য পরিমাণ বাড়বে। 122 কি বলছে? দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মুভিং অবজেক্ট ডিপেন্ডস অন। একটা বস্তুর গতিশক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে? একটু আগেই তোমাদের কি বললাম না ইকে সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? এম মানে কি? বস্তুর ভর, আর ভি মানে কি? বস্তুর বেগ। তাহলে এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। দেখো ওখানে কোথায় আছে? ভর আর বেগ। অপশান ডিতে আছে দেখো, মাস অ্যান্ড ভেলোসিটি, ভর ও বেগ। 123 কি বলছে? ইন এ হাইড্রো পাওয়ার হোয়াট ইজ দ্য এনার্জি দ্যাট ইজ কনভার্টেড ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি? একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কোন শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়? দেখো একটা জলবিদ্যুৎ কেন্দ্রে কি থাকে? একটা টারবাইন থাকে এরকম। এই টারবাইনটা ঘোরার ফলে কি হয়?
ঘোরার ফলে একটা মোটর এখানে লাগানো থাকে, এই মোটরটা ঘুরে, টারবাইন মানে কি একটা ব্লেড লাগানো থাকে, তার মাধ্যমে কি হয় মোটরটা ঘুরে, মোটর থেকে কি হয় আমাদের বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে জলের কোন শক্তিকে কাজে লাগানো হয়? জলের গতিশক্তিকে কাজে লাগানো হয়। জল গতিতে যায়, তার ফলে কি হয় এই ব্লেডগুলো ঘোরে, এরকমভাবে ঘোরে, তারপরে কি হয় এই মোটরটাও ঘোরে, তারপরে কি হয় বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে জলের গতিশক্তিকে কাজে লাগানো হয়। কোশ্চেন 124 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং নোটেবল অ্যাক্টিভিটিস পোটেনশিয়াল এনার্জি হ্যাজ বিন কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। নিম্নলিখিত উল্লেখযোগ্য কার্যকলাপগুলির মধ্যে কোনটি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা বলতে বলেছে। এতে কি আছে, এ ফায়ার ক্র্যাকার এক্সপ্লোশন, একটি আতশবাজি বিস্ফোরণ। বিতে কি আছে, সুইচ অন এ টর্চ, একটা টর্চ অন করা। সুইচ অফ এ টর্চ, একটা টর্চের সুইচ বন্ধ করা। সুইং এ পেন্ডুলাম, পেন্ডুলামের দোলন। দেখো পেন্ডুলাম যে ঘোরে সেটা কি হয় না, এরকম একটা পেন্ডুলাম, ধরো একটা বড় ঘড়ি। পেন্ডুলাম মানে কি একটা ঘড়ি, সেখানে কি হয় না এরকম একটা পেন্ডুলাম থাকে, এটা কি হয় এরকম এদিকে একবার যায়, এদিকে একবার যায়, এদিকে একবার যায়, এদিকে একবার যায়, এরকমভাবে দুলতে পারে, সেই যে সিম্পল হারমোনিক মোশনের মতো। ঠিক আছে, সেটা তোমাদের বুঝতে হবে না, আমি পরের ভিডিওতে যখন সিম্পল হারমোনিক মোশন করাবো তোমরা তখন ঠিক বুঝতে পারবে। এখন শুধু এইটুকুই বোঝো কি না, যখন এই পেন্ডুলামটা ঘোরে তখন কি হয় এতে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, আর এই পেন্ডুলামগুলো তখন কি হয় ঘোরে, কারণ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, সুইংয়ে পেন্ডুলাম। পেন্ডুলামের যে দোলন হয় থাকে সেটা কি হয় না স্থিতিশক্তি সঞ্চিত থাকে, সেটা কি হয়ে যায় গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। করবো আমরা 105-এর কোশ্চেনটা আলোচনা করব, তোমরা একটু ধৈর্য রাখো, এই 105-এর কোশ্চেনটাই শেষ। কি বলছে দেখো, A uniform chain of length 2 meter is kept on a table such that a length of 60 cm hangs freely from the edge of the table. The total mass of the chain is 4 kg. What is the work done in pulling the entire chain of the table? একটা টেবিলে 2 মিটার দৈর্ঘ্যের একটা চেন এমনভাবে রাখা হয় যে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টেবিলের প্রান্ত থেকে অবাধে ঝুলে থাকে। চেনটির মোট ভর হলো 4 কেজি। টেবিলের উপর পুরো চেন টানতে কি কাজ করা হবে সেটা আমাদের বের করতে বলেছে। দেখো কি বলেছে, আগে একটা ড্রয়িং এঁকে বোঝাই তোমাদের। এটা একটা টেবিল, ধরো এখানে, ঠিক আছে, এই টেবিলের উপর কি আছে একটা চেন আছে এরকম, এই চেনটা কি, এই চেনটার ভর এম বলে দিয়েছে কত 4 কেজি। আর এই যে চেনটা যেটুকু ঝুলছে এই এখান থেকে এই পর্যন্ত, এই যেটুকু চেন ঝুলছে এইটুকুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 30 সেন্টিমিটার। আর এই যে পুরো চেন এখান থেকে আর এই পর্যন্ত, এই যে শেষ পুরো চেনটার দৈর্ঘ্য কত, তাহলে আমি বড় এল লিখছি কত 2 মিটার। আর এই ছোট যেটুকু এই ঝুলছে সেটা কত বলেছে 60 সেন্টিমিটার। দেখো এখানে মিটার আর কেজি আছে, এটাও তাহলে মিটারে নিয়ে যায়। 60 সেন্টিমিটারকে যদি আমরা মিটার নিয়ে যাই কত হবে 8/100 হয়ে যাবে, কত হয়ে যাবে 0.6, মানে 0.6 মিটার হয়ে যাবে। এবার দেখো এই প্রশ্নটার সমাধান তোমরা বইয়ে যে আছে সেটা দেখলে অনেক অবাক হয়ে যাবে। যেগুলো যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের জন্য সমাধানটা, কিন্তু যারা আর্টস নিয়ে পড়েছে, যারা আজকে আইটিআই করছে তাদের জন্য, তারা তো এটা বুঝতেই পারবে না, কি ডেরিভেটিভ লিমিট টিমিট দিয়ে করেছে বুঝতে পারবে না। এই জন্য কী করছি, আমি একটা নতুনভাবে সমাধান এনেছি, এটা বই থেকে সম্পূর্ণ বাইরে। এটা দেখো তোমরা ধৈর্য রাখো, ঠিক বুঝতে পারবে। এটুকু বুঝতে পেরেছো যে বড় চেনটার লেন্থ 2 মিটার, ওর ভর 4 কেজি, আর ছোটোটা কত 0.6 মিটার। এবার দেখো কি করবে, এই যেটুকু চেন এখান থেকে এইটুকু যে ঝুলছে এটুকুর ভর কত সেটা আগে আমরা বের করে নেব। তাহলে যেটুকু চেন এই ঝুলছে তার ভর কিভাবে বের করব, দেখো পুরো চেনটার ভর লিখব ইন্টু কি করব, ছোটো চেনটু যেটুকু আছে এই যে এখান থেকে এইটুকু যেটুকু লেন্থ সেটাকে আমি ছোটো এল লিখছি, আর কি বাই বড় এল, এই যে বড় এল মানে 2 মিটার বড় চেনটার লেন্থ। তাহলে এটা করলে কত হবে, এম কত 4 কেজি ইন্টু ছোটো এল কত হয়ে যাচ্ছে 0.6, আর বড় এল কত হয়ে যাচ্ছে 2, করলে কত হয়ে যাবে 4 1.2 কেজি হয়ে যাবে। ঠিক আছে, এটুকু কি পেলাম না, যেটুকু চেন এখান থেকে এইটুকু ঝুলছে মানে টেবিল থেকে ঝুলছে যেটুকু চেন সেটুকু চেনের ভর পেয়ে গেলাম 1.2 কেজি। এবার কি এই যেটুকু চেন টেবিল থেকে ঝুলছে তার সেন্টার অফ মাস কোথায় হবে, এই মাঝখানে হবে। সেন্টার অফ মাসটা আমরা বের করে নেবো কি করে না, ওর সেন্টার অফ মাস, তাহলে সেন্টার অফ মাস বের করলে কত হবে 0.6 বাই 2, কত 0.3 মিটারে ডিস্টেন্সে ওর এই চেনটার সেন্টার অফ মাস। দেখো এটা পুরোটা কত ছিল 0.6 মিটার না,
আর তার অর্ধেক মানে কত 0.3 মিটার। এটা কি হয়ে যাবে সেন্টার অফ মাস, এখানে এই বস্তুটার সেন্টার অফ মাস আছে। এবার কি বলছে, এবার কত কার্য করবে সেটা আমাকে বের করতে বলেছে, ওয়ার্ক কত কার্য করবে সেটা আমার বের করতে বলেছে। এবার এটা কি হয়ে যাবে না, এটা স্থিতিশক্তির সমান হয়ে যাবে। কি করব, এম জি এইচ হয়ে যাবে। এবার এম এর মান কত আমরা জানি, এখানে একটু আগে পেয়ে গেলাম 1.2, আর জির মান কত আমরা জানি 10, আর এইচ এর মান একটু আগেই বের করলাম কত 0.3 এটা করলে হয়ে যাবে 3 12 36 জুল হয়ে যাবে। তাহলে কি করলাম প্রথম থেকে আরেকবার বলছি, দেখো এটা একটা বড় চেন, এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 2 মিটার বলে দিয়েছে। এবার এর বড় চেনটার ভর বলে দিয়েছে কত 4 কেজি। এই যে এখান থেকে যেটুকু ঝুলছে, এই যে চেনটা ঝুলছে তার কত সেন্টিমিটার বলে দিয়েছে দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে কত মিটার হয়ে যাবে 0.6 মিটার হয়ে যাবে। এবার দেখো কি বের করছি আমরা, প্রথমে ভর বের করব। এই যেটুকু চেন ঝুলছে এইটুকু যদি ভর বের করে নিই আমরা, তাহলে ওইটুকু তো তুলতে আমার বেশি খরচা করতে হবে। আর এইটুকু আছে এর তো কোনো কাজ নেই, এ তো আগে থেকেই টেবিলের উপর বসে আছে। যেটুকু আছে এই ঝুলে যাওয়ার চেনটা নিয়ে সব ব্যাপার। এবার ওই ঝুলে যাওয়ার চেনটা যে কতটা ভর সেটা কি করব, এই পুরো চেনটার ভর ইন্টু ছোটোটার দৈর্ঘ্য বাই বড়টার দৈর্ঘ্য, এটা করলে কত হয়ে যাবে 1.2 কেজি পেয়েছি। এবার এই যেটুকু চেন ঝুলছে তার সেন্টার অফ মাস কোথায় আছে, সেন্টার অফ আছে মাস আছে এই মাঝখানে, তাহলে কত হবে 0.6/2, তাহলে কত 0.3 মিটার, মানে এখান থেকে এইটুকু জানতে যাচ্ছে কত 0.3 মিটার, তাই না। এবার কার্য কত করতে হবে এটা বের করতে বলেছে, তাহলে কার্য সমান আমরা লিখে দিয়েছি mgh, বা স্থিতিশক্তির সমান হয়ে যাবে, তাহলে 1.2 ইন্টু 10 ইন্টু 0.3, তাহলে করলে হয়ে যাবে কত 3.6 জুল হয়ে যাবে, অপশান সি। এরকম অঙ্ক যদি তোমাদের পরীক্ষাতে আসে সবসময় স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে, আর যখন দেখবে সময় অনেক আছে তখন এগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে ভিডিওটি অসংখ্য পরিমাণে শেয়ার করুন।